দ্রবণের ঘনমাত্রা বলতে বোঝায় একটি নির্দিষ্ট পরিমাণ দ্রবণে কতটুকু দ্রবীভূত আছে। দ্রবণের ঘনমাত্রাকে বিভিন্নভাবে প্রকাশ করা যায়, যেমন মোলারিটি, নরমালিটি, মোলালিটি, মোল ভগ্নাংশ, শতকরায়, ppm, ppb। এখন আমরা ঘনমাত্রা প্রকাশের এই সব পদ্ধতির সাথে পরিচিত হব। প্রথমেই আছে মোলারিটি। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 ml দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। ধরা যাক একটি দ্রবণ, এখানে 0.5 মোল সোডিয়াম ক্লোরাইড আছে এবং এই দ্রবণটির আয়তন 250 ml। 250 ml আছে 0.5 মোল। এখন যদি আমরা এটাকে মোলারিটিতে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের দেখতে হবে প্রতি 1 লিটারে বা 1000 ml কত মোল দ্রবীভূত আছে। 250 ml দ্রবীভূত আছে 0.5 মোল। 1 ml দ্রবীভূত আছে 0.5 ডিভাইডেড বাই 250 ml। তাহলে 1 লিটার বা 1000 ml দ্রবীভূত আছে 0.5 ডিভাইডেড বাই 250 গুণন 1000। তার মানে 1 লিটারে দ্রবীভূত আছে 2 মোল। এটাকে এভাবেও প্রকাশ করা যায়, 2 মোল দ্রবীভূত আছে প্রতি লিটারে, 2 মোল পার লিটার। মোলারিটিকে সাধারণত এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই দ্রবণের ঘনমাত্রা হবে এস সমান 2 মোল পার লিটার। তাহলে মোলারিটির ফর্মুলা কি দাঁড়াবে? এস সমান, উপরে হলো মোল সংখ্যা 2 মোল, মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। আয়তনের একক হতে হবে লিটারে, এজন্য পাশে লিটার লিখে দিলাম। মোল সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি এবং আয়তনকে ভি দ্বারা প্রকাশ করি। তাহলে ফর্মুলা দাঁড়াবে মোলারিটি এস সমান মোল সংখ্যা এন ডিভাইডেড বাই ভি, ভি এর আয়তন লিটার। এখানে আমরা দেখতে পাচ্ছি মোলারিটির সাথে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ আয়তন বাড়লে মোলারিটি কমবে এবং আয়তন হ্রাস করলে মোলারিটি বৃদ্ধি পাবে। আয়তন আবার তাপমাত্রার সাথে সম্পর্কিত। তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে, তাপমাত্রা কমালে আয়তন কমে। সুতরাং মোলারিটিও তাপমাত্রার উপর নির্ভর করবে, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে, সুতরাং মোলারিটি হ্রাস পাবে। তাপমাত্রা হ্রাস করলে আয়তন হ্রাস পায়, সুতরাং মোলারিটি বৃদ্ধি পাবে। এই জন্য মোলারিটির সংজ্ঞায় এই নির্দিষ্ট তাপমাত্রায় কথাটা বলে দেয়া আছে। তাহলে আমরা লিখতে পারি এস সমান এন ভি এল। এবার আমরা দেখি মোলারিটির একক কি হবে।
মোল সংখ্যার একক মোল, আয়তনের একক লিটার, ইকুয়াল আমরা লিখতে পারি মোল পার লিটার। এই মোল পার লিটারকে মোল এবং এই পার লিটার এটার গুণফলকে আমরা এইভাবে লিখতে পারি বড় হাতের এম। এই বড় হাতের এম মানে হলো মোলার। তার মানে মোলারিটির একক হয় মোল পার লিটার অথবা মোলার। মোল হলো মোল সংখ্যার একক আর মোলার হলো মোলারিটির একক। মোল মোল সংখ্যার একক, মোলার মোলারিটির একক। এই মোলার ইকুয়াল মোল পার লিটার। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমাদের প্রচুর অঙ্ক করতে হবে মোলারিটির। বিভিন্ন জায়গায় আমাদের এই একককে ব্যবহার করতে হবে। এখন আমরা এই ফর্মুলাটাকে এইভাবেও লিখতে পারি, মোল সংখ্যা সমান যে কোনো ভর ডিভাইডেড বাই আণবিক ভর। মোল সংখ্যা সমান যে কোনো ভরকে আমরা যদি যৌগের ক্ষেত্রে আণবিক ভর এবং মৌলের ক্ষেত্রে যদি পারমাণবিক ভর দ্বারা ভাগ দেই তাহলে ওই যৌগ বা মৌলের মোল সংখ্যা পাব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি W ডিভাইডেড বাই mv যদি দ্রবণের আয়তন ml এ দেয়া থাকে। ধরলাম দ্রবণের আয়তন vml দেয়া আছে, তখন আমরা এই ফর্মুলাটা কিভাবে ইউজ করব? এই vml কে অবশ্যই লিটারে কনভার্ট করে নিতে হবে। এটাকে যদি আমরা লিটারে কনভার্ট করি তাহলে পাবো v ইন্টু 10⁻³ লিটার। এরপর আমরা ভি এর মান এখানে বসাবো। এই কনভার্সনটা যাতে বারবার করতে না হয় এই জন্য এই ফর্মুলাটাকে এভাবেও রিঅ্যারেঞ্জ করা হয়। WM ভি এর জায়গায় আমরা বসালাম v ইন্টু 10⁻³ লিটার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1000 W ডিভাইডেড বাই mv। আমরা যদি এই ফর্মুলাটা ব্যবহার করি তাহলে vml যেটা দেয়া থাকবে সেটাকে আর লিটারে কনভার্ট করার দরকার নেই। অর্থাৎ যদি এরকম দেয়া থাকে 250 ml তাহলে একে আর আমার লিটারে কনভার্ট করার দরকার নেই। যদি এই ফর্মুলা ব্যবহার করি সরাসরি এই ভি এর জায়গায় আমরা 250 বসিয়ে দিতে পারবো। কিন্তু যদি এই ফর্মুলা ব্যবহার করি তবে আমাদের অবশ্যই ওই ml-কে লিটারে কনভার্ট করে নিতে হবে। কোনো দ্রবণে বলা থাকলো যে এটি একটি মোলার দ্রবণ। মোলার দ্রবণ বললে আমরা কি বুঝবো? মোলার দ্রবণ মানে ওই দ্রবণের ঘনমাত্রা 1 মোলার। আর 1 মোলার সমান কি লেখা যায়? 1 মোল পার লিটার। তার মানে 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবীভূত আছে। যদি বলে সেমিমোলার, সেমিমোলার বললে আমরা বুঝবো ওই দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার বা 0.5 মোল পার লিটার। তার মানে 1 লিটারে দ্রবীভূত আছে 0.5 মোল। ডেসিমোলার বললে বুঝবো 0.1 মোলার বা 0.1 মোল পার লিটার। সেন্টিমোলার বললে বুঝবো ওই দ্রবণের ঘনমাত্রা 0.01 মোলার বা 0.01 মোল পার লিটার। তার মানে প্রতি লিটার দ্রবণে 0.01 মোল দ্রবীভূত আছে। মিলিমোলার
বললে আমরা বুঝবো যে ওই দ্রবণের ঘনমাত্রা 0.001 মোলার। অর্থাৎ এইভাবেও মনে রাখতে পারি, মোলার 1, সেমি হলে হাফ, ডেসি হলে 1/10, সেন্টি হলে 1/100, মিলি হলে 1/1000। এবার আমরা একটা অঙ্ক দেখি। 250 ml দ্রবণে 1.06 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। দ্রবণটির ঘনমাত্রা মোলারিটিতে কত? দ্রবণের আয়তন দেয়া আছে 250 ml। তাহলে আমরা এইভাবে করি, S সমান 1000 W ডিভাইডেড বাই MV। এখানে W সমান দেয়া আছে 1.06 গ্রাম, M সমান সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর। সোডিয়ামের হলো 23, অক্সিজেনের 16 প্লাস হাইড্রোজেনের 1, 40 গ্রাম পার মোল। ভি সমান দেয়া আছে 250 ml। এবার তাহলে মানগুলো বসাই। 1000 1.06, এম এর মান 40, ভি এর মান 250। এটা ক্যালকুলেশন করে পাই 0.106 মোল পার লিটার অথবা 0.106 মোলার। আমরা আর একটি অঙ্ক দেখি। ফেরাস সালফেটের 500 ml সেন্টিমোলার দ্রবণ তৈরি করতে কত গ্রাম ফেরাস সালফেট লাগবে? সেন্টিমোলার মানে 0.01 মোলার। আমাদের ফর্মুলা কি? S সমান 1000 W ডিভাইডেড বাই MV। S সমান দেয়া আছে 0.01 মোলার, ভি সমান দেয়া আছে 500 ml, আণবিক ভর M বের করে নিতে হবে 55.85, আয়রনের পারমাণবিক ভর প্লাস সালফারের পারমাণবিক ভর 32 প্লাস অক্সিজেন আছে 4টি, সুতরাং 16 গুণন 4 ইকুয়াল 151.85 গ্রাম পার মোল। W বের করতে হবে। W সমান SMV ডিভাইডেড বাই 1000। S এর মান 0.01 গুণন M এর মান 151.85 গুণন ভি এর মান 500 ডিভাইডেড বাই 1000 ইকুয়াল 0.759 গ্রাম। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 ml দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম তুল্য ভরকে ওই দ্রবণের নরমালিটি বলে। তার মানে আমরা নরমালিটি সমান এটা লিখতে পারি, নরমালিটি সমান দ্রবের গ্রাম তুল্য ভর ডিভাইডেড বাই দ্রবণের আয়তন। গ্রাম তুল্য ভরের একক আমরা এইভাবে লিখি, গ্রাম ইকিউ, গ্রাম ইকুইভ্যালেন্ট। আয়তনের একক লিটার। এখান থেকে আমরা লিখতে পারি গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। এইটা সমান আমরা লিখতে পারি এন। এন দ্বারা বোঝায় নরমাল। এখানে একটি বিষয় লক্ষণীয়, নরমালিটির সাথে দ্রবণের আয়তনের সম্পর্ক। আর আয়তন যেহেতু তাপমাত্রার উপর নির্ভর করে, সুতরাং নরমালিটিও তাপমাত্রা নির্ভর রাশি।
এখন আমরা দেখব গ্রাম তুল্য ভর কি। গ্রাম তুল্য ভরকে শুধু তুল্য ভরও বলে, আবার রাসায়নিক তুল্যাঙ্কও বলা হয়, শুধু তুল্যাঙ্কও বলে, আর ইংলিশে এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট ওয়েট অথবা গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট, অথবা শুধু ইকুইভ্যালেন্টও বলা হয়। 1 গ্রাম হাইড্রোজেন বা 8 গ্রাম অক্সিজেন বা 35.5 গ্রাম ক্লোরিনের সাথে কোনো মৌলের যত গ্রাম ভর যুক্ত হতে পারে তাকে ওই মৌলের 1 গ্রাম তুল্য ভর বলে। অর্থাৎ একটি রাসায়নিক বিক্রিয়ায় আমরা 1 গ্রাম হাইড্রোজেন নিলাম বা 8 গ্রাম অক্সিজেন নিলাম বা 35.5 গ্রাম ক্লোরিন নিলাম। এখন এই 1 গ্রাম হাইড্রোজেনের সাথে যদি কোনো মৌল বিক্রিয়া করতে আসে, তবে ওই মৌলের যত গ্রাম ভর এই হাইড্রোজেনের সাথে যুক্ত হবে সেটাই হবে তার তুল্য ভর। অথবা যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে আসে, তাহলে 8 গ্রাম অক্সিজেনের সাথে এই মৌলের যত গ্রাম যুক্ত হবে সেটাই হবে তার তুল্য ভর বা 1 গ্রাম তুল্য ভর। যদি 35.5 গ্রাম ক্লোরিন থাকে বিক্রিয়া পাত্রে এবং এর সাথে ওই মৌলের যত গ্রাম যুক্ত হবে সেটিই হবে তার 1 গ্রাম তুল্য ভর। যদি এমন হয় যে ধরা যাক মৌলটির x গ্রাম হাইড্রোজেনের y গ্রামের সাথে যুক্ত হয়, তবে 1 গ্রাম হাইড্রোজেনের সাথে যত গ্রাম যুক্ত হবে সেটি হবে তার তুল্য ভর। বা এটাকে এইভাবে যদি সাজিয়ে লিখি, y গ্রাম হাইড্রোজেন যুক্ত হয় x গ্রাম এই মৌলের সাথে, 1 গ্রাম হাইড্রোজেন যুক্ত হয় x ডিভাইডেড বাই y গ্রাম মৌলের সাথে। এটি হবে ওই মৌলটির 1 গ্রাম তুল্য ভর। গ্রাম তুল্য ভর এক্সপেরিমেন্টের মাধ্যমে নির্ণয় করতে হয়। যেমন ধরা যাক আমরা ক্যালসিয়ামের গ্রাম তুল্য ভর নির্ণয় করতে চাই, তাহলে ক্যালসিয়ামের সাথে হাইড্রোজেন, অক্সিজেন বা ক্লোরিন কোনো একটি মৌলের বিক্রিয়া ঘটাতে হবে। তো আমরা ধরে নিলাম ক্যালসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটানো হবে। ধরা যাক বিক্রিয়ার জন্য আমরা অক্সিজেন নিলাম 12 গ্রাম এবং ক্যালসিয়াম নিলাম 50 গ্রাম। এরা বিক্রিয়া করলো এবং বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করলো ক্যালসিয়াম অক্সাইড। বিক্রিয়া শেষে দেখা গেল বিক্রিয়া পাত্রে 20 গ্রাম ক্যালসিয়াম অবশিষ্ট আছে। তাহলে বিক্রিয়ায় অংশগ্রহণ করলো কত গ্রাম ক্যালসিয়াম? 30 গ্রাম ক্যালসিয়াম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 12 গ্রাম অক্সিজেনের সাথে 30 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে। তাহলে 8 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কত গ্রাম ক্যালসিয়াম? 30 গুণন 12 ডিভাইডেড বাই 8 গ্রাম। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 20 গ্রাম। সুতরাং ক্যালসিয়ামের 1 গ্রাম তুল্য ভর 20 গ্রাম। বর্তমানে কোনো মৌলের বা যৌগের 1 গ্রাম তুল্য ভর বের করার জন্য একটি ফর্মুলা ব্যবহার করা হয়। ফর্মুলাটি হলো
কোনো মৌল অথবা যৌগের 1 গ্রাম তুল্য ভর সমান মৌল বা যৌগের মৌল হলে পারমাণবিক ভর এবং যৌগ হলে আণবিক ভর ডিভাইডেড বাই n। এই n কে বলা হয় তুল্য সংখ্যা বা ইকুইভ্যালেন্স বা ভ্যালেন্সি অথবা n ফ্যাক্টর। এখন যদি আমরা কোনো মৌল বা যৌগের তুল্য সংখ্যা বের করতে পারি তাহলেই ওই মৌল বা যৌগের 1 গ্রাম তুল্য ভর সমান কত হবে এটা আমরা বের করতে পারবো। এখন আমরা দেখব তুল্য সংখ্যা নির্ণয়ের পদ্ধতি। মৌলের তুল্য সংখ্যা সমান মৌলটির যোজনী। যেমন সোডিয়ামের তুল্য সংখ্যা হবে সোডিয়ামের যোজনী 1, ক্যালসিয়ামের তুল্য সংখ্যা হবে ক্যালসিয়ামের যোজনী 2। তাহলে ক্যালসিয়ামের তুল্য সংখ্যা যদি 2 হয় তাহলে এর 1 গ্রাম তুল্য ভর সমান কত হবে? গ্রাম তুল্য ভরকে ই দ্বারা প্রকাশ করা হয়। ই সমান মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভর আমরা ধরে নিলাম m ডিভাইডেড বাই n। ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40 গ্রাম ডিভাইডেড বাই যোজনী 2 ইকুয়াল 20 গ্রাম। এর আগে আমরা ক্যালসিয়ামের 1 গ্রাম তুল্য ভর নির্ণয় করেছি এক্সপেরিমেন্টালি, সেখানেও আমরা 20 গ্রাম পেয়েছি। অ্যাসিডের তুল্য সংখ্যা, অ্যাসিড যতটি H+ আয়ন দান করে, যেমন HCl, এর তুল্য সংখ্যা হবে 1 কারণ একটা হাইড্রোজেন দান করে। H2SO4 এর তুল্য সংখ্যা হবে 2, দুটি হাইড্রোজেন দান করে। H3PO4 এর তুল্য সংখ্যা হবে 3, H3PO3 এটা হলো ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড। H3PO2 এটি হলো হাইপোফসফরাস অ্যাসিড। ফসফরাস অ্যাসিডের তুল্য সংখ্যা 2 কারণ এ 3টি হাইড্রোজেনের মধ্য থেকে 2টি হাইড্রোজেন দান করে। হাইপোফসফরাস অ্যাসিডের তুল্য সংখ্যা 1 কারণ এটি একটি হাইড্রোজেন দান করে। আমরা যদি এই দুটি অ্যাসিডের গাঠনিক সংকেত দেখি তাহলেই বুঝতে পারবো কেন এরা 2টি এবং একটি হাইড্রোজেন দান করে। ফসফরাস অ্যাসিডের গাঠনিক সংকেত, এখানে একটা অক্সিজেন দিলাম, এখানে একটা অক্সিজেন, অক্সিজেন, 3টা অক্সিজেন, একটা হাইড্রোজেন, H। এই OH বন্ড পোলার হয় কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে আংশিক নেগেটিভ চার্জ, আংশিক পজিটিভ চার্জ। এখানেও তাই, আংশিক নেগেটিভ চার্জ, আংশিক পজিটিভ চার্জ। এই পোলারিটি সৃষ্টি হওয়ার কারণে পানির অণু এসে এই হাইড্রোজেনকে এখান থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যেতে পারে। এই হাইড্রোজেনকেও বিচ্ছিন্ন বা আয়নিত করতে পারে। কিন্তু এই পিএইচ যে বন্ডটা আছে, ফসফরাস এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা প্রায় সমান এবং এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি না হয় এখানে কোনো পোলারিটি সৃষ্টি হয় না, ফলে এই হাইড্রোজেন আয়নিত হয় না। এবার হাইপোফসফরাস অ্যাসিডের গাঠনিক সংকেত যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো P ডাবল বন্ড ও H ও H। এখানে শুধুমাত্র একটি এইচে পোলারিটির সৃষ্টি হয়, সেটি হলো এই OH, আংশিক নেগেটিভ চার্জ, আংশিক পজিটিভ চার্জ। ফলে শুধুমাত্র এই হাইড্রোজেনটা আয়নিত হয়।
ক্ষারের তুল্য সংখ্যা ক্ষার যতটি হাইড্রোক্সিল আয়ন দান করে। সোডিয়াম হাইড্রোক্সাইড এর তুল্য সংখ্যা হবে 1, কারণ একটি OH মূলক দান করতে পারে। লবণের তুল্য সংখ্যা ক্যাটায়ন বা অ্যানায়নের মোট চার্জ এর সমান হবে। যেমন সোডিয়াম কার্বনেট, আমি যদি ক্যাটায়নের চার্জ দিয়ে হিসাব করি, এখানে ক্যাটায়ন হলো সোডিয়াম, এর চার্জ হলো +1, দুটি সোডিয়াম আছে, তাহলে ক্যাটায়নের মোট চার্জ হবে +2। কার্বনেটের চার্জ কার্বনেট 2-, যেটা দিয়েই হিসাব করি না কেন 2 আসে। সুতরাং সোডিয়াম কার্বনেট এর তুল্য সংখ্যা হবে 2। জারকের তুল্য সংখ্যা বিক্রিয়ায় জারকটি যতটি ইলেকট্রন গ্রহণ করে, যেমন I2, বিক্রিয়া শেষের অবস্থা দাঁড়ায় 2I-, তাহলে আয়োডিন ইলেকট্রন গ্রহণ করলো কয়টি? 2টি। সুতরাং এর তুল্য সংখ্যা হবে 2। বিজারকের তুল্য সংখ্যা যতটি ইলেকট্রন ত্যাগ করে, যেমন Fe2+, বিক্রিয়ায় এর পরিবর্তিত অবস্থা হয় Fe3+, ইলেকট্রন ত্যাগ করলো একটি, সুতরাং এর তুল্য সংখ্যা হবে 1। নরমালিটির সাথে মোলারিটির সম্পর্ক হলো নরমালিটি সমান মোলারিটি গুণন তুল্য সংখ্যা। 0.1 মোলার H2SO4 এর নরমালিটি কত হবে? সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, সুতরাং মোলারিটির জায়গায় আমরা বসাই 0.1 তুল্য সংখ্যা 2 সমান 0.2 নরমাল। এবার আমরা নরমালিটি নির্ণয়ের একটি অঙ্ক করি। নরমালিটি সমান দ্রবের গ্রাম তুল্য ভর ডিভাইডেড বাই দ্রবণের আয়তন। আয়তনের একক হবে লিটারে। তাহলে আমরা সোডিয়াম কার্বনেটের 1 গ্রাম তুল্য ভর বের করি। E সমান m/n। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106, তুল্য সংখ্যা 53 গ্রাম। 53 গ্রাম সোডিয়াম কার্বনেট সমান 1 গ্রাম ইকুইভ্যালেন্ট বা 1 গ্রাম তুল্য ভর। তাহলে 0.321 গ্রাম সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট 0.321 ডিভাইডেড বাই 53 গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে এখন মান বসাই। 0.321 গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই 53 গুণন আয়তন 250 ml আছে, সুতরাং একে লিটারে কনভার্ট করে নেই। এত লিটার, এখান থেকে ক্যালকুলেশন করে পাই 0.0242 গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, বা এখান থেকে লিখতে পারি 0.0242 নরমাল। এই অঙ্কটা আমরা এইভাবেও করতে পারি। আমরা জানি নরমালিটি সমান মোলারিটি গুণন তুল্য সংখ্যা। মোলারিটি সমান আমাদের জানা আছে 1000 W ডিভাইডেড বাই MV গুণন তুল্য সংখ্যা N। ডাব্লিউর মান দেয়া আছে 0.321, আণবিক ভর 106, আয়তন 250, তুল্য সংখ্যা 2। এটা ক্যালকুলেশন করেও পাবো 0.0242 নরমাল। 1 লিটার দ্রবণে
যদি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট দ্রবীভূত থাকে তখন ওই দ্রবণকে বলা হয় নরমাল দ্রবণ। নরমাল দ্রবণের ঘনমাত্রা 1 নরমাল। যেমন 1 নরমাল H2SO4 দ্রবণ। এর অর্থ 1 লিটার দ্রবণে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট H2SO4 দ্রবীভূত আছে। 1 গ্রাম ইকুইভ্যালেন্ট H2SO4 ইকুয়াল H2SO4 এর আণবিক ভর 98 ডিভাইডেড বাই তার তুল্য সংখ্যা 2 ইকুয়াল 49 গ্রাম। তার মানে 1 নরমাল H2SO4 দ্রবণ মানে 1 লিটার দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। নরমালিটি একটি বিক্রিয়া নির্ভর রাশি, কারণ নরমালিটি নির্ভর করে তুল্য সংখ্যার উপর, আর তুল্য সংখ্যা রাসায়নিক বিক্রিয়া পরিবর্তিত হলে এটিও পরিবর্তিত হয়। যেমন কোনো বিক্রিয়ায় কপার এইভাবে বিক্রিয়া দিল, কপার 2টি ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ পরিণত হয়, তাহলে এখানে কপারের তুল্য সংখ্যা 2। আবার কোনো কোনো সময় কপার এইভাবেও বিক্রিয়া দেয়, কপার একটি ইলেকট্রন ত্যাগ করে কপার প্লাস আয়নে পরিণত হয়। এই বিক্রিয়ার ক্ষেত্রে কপারের তুল্য সংখ্যা হবে 1। নরমালিটি মূলত অ্যাসিড ক্ষারক বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া এবং জারণ বিজারণ বিক্রিয়ার বিভিন্ন ক্যালকুলেশনে ব্যবহৃত হয়। ঘনমাত্রা প্রকাশের আরেকটি একক মোলালিটি। 1 কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলালিটি বলে। একে এম দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ মোলালিটি সমান দ্রবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রাবকের ভর। এটার একক হবে কেজি। এর আগে যে ঘনমাত্রার একক দুটি আমরা দেখলাম, মোলারিটি এবং নরমালিটি, সেখানে দ্রবণের আয়তন ব্যবহার করা হয়েছে, আর এখানে ব্যবহার করা হচ্ছে দ্রাবকের ভর। এটা কেন ব্যবহার করা হলো? প্রথমে আমাদের জানতে হবে মোলালিটি ঘনমাত্রার এই এককটি রসায়নের কোথায় ব্যবহৃত হয়। মোলালিটি সাধারণত ব্যবহার হয় দ্রবণের কোলিগেটিভ ধর্ম সংক্রান্ত যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলোতে। দ্রবণের কোলিগেটিভ ধর্ম কি? অনেকগুলো কোলিগেটিভ ধর্ম আছে, তার মধ্যে আমি একটি ধর্ম বলছি। যেমন এই পাত্রে কিছু পানি আছে, আমরা জানি পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। এখন যদি আমরা এর মধ্যে কিছু পরিমাণ সোডিয়াম ক্লোরাইড যোগ করার পর যদি পানিকে বাষ্পীভূত করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে পানির বাষ্পীভূত হতে 100 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রা লাগছে। এই যে পানির মধ্যে দ্রব যোগ করার ফলে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে,
এটা এক ধরনের কলিগেটিভ ধর্ম। কলিগেটিভ ধর্ম মূলত নির্ভর করে দ্রব্যের মোল সংখ্যা এবং দ্রাবকের মোল সংখ্যার অনুপাতের ওপর। সুতরাং আমরা যদি এই মোলালিটি এককটা ব্যবহার করি কলিগেটিভ ধর্মের ক্যালকুলেশনগুলোর ক্ষেত্রে, তাহলে মোলালিটি থেকে সহজেই আমরা দ্রব্যের মোল সংখ্যা এবং দ্রাবকের মোল সংখ্যার অনুপাত বের করতে পারবো। কারণ এখানে যদি আমাদের দ্রাবকের ভর জানা থাকে তাহলে এই দ্রাবকের ভরকে আমরা সহজেই কেজি থেকে গ্রামে কনভার্ট করতে পারবো এবং গ্রাম থেকে মোলে কনভার্ট করতে পারবো। কিন্তু এখানে যদি দ্রবণের আয়তন ব্যবহার করা হয় সেক্ষেত্রে এই রেশিওটা বের করা অত্যন্ত জটিল হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি মোলালিটি দুটি ভরের অনুপাত। ভর যেহেতু তাপমাত্রার ওপর নির্ভর করে না, সুতরাং মোলালিটিও তাপমাত্রার ওপর নির্ভরশীল নয়। এজন্য বলা হয়ে থাকে পরীক্ষাগারে মোলারিটি অপেক্ষা মোলালিটি ব্যবহার করা উত্তম। এবার আমরা মোলালিটি সংক্রান্ত একটি অঙ্ক করব। 200 গ্রাম পানিতে 50 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত আছে, দ্রবণটির মোলালিটি কত? আমরা জানি মোলালিটি সমান দ্রবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রাবকের ভর। এখানে দ্রব হলো পটাশিয়াম নাইট্রেট, এর মোল সংখ্যা 50 গ্রাম ডিভাইডেড বাই পটাশিয়াম নাইট্রেটের আণবিক ভর 39.1 প্লাস নাইট্রোজেনের 14 প্লাস অক্সিজেনের 16 গুণন 3। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাই 0.495 মোল। দ্রাবক অর্থাৎ এখানে দ্রাবক পানির ভর সমান 200 গ্রাম। এটাকে কেজিতে যদি কনভার্ট করি তাহলে 1000 দিয়ে ভাগ দিতে হবে, 0.2 কেজি। মান বসিয়ে পাই 0.495 মোল ডিভাইডেড বাই 0.2 কেজি ইকুয়াল 2.475 মোল পার কেজি। 1 কেজি দ্রাবকে 1 মোল দ্রবীভূত থাকলে তাকে বলা হয় মোলাল দ্রবণ। মোলাল দ্রবণের ঘনমাত্রা 1 মোলাল। 1 মোলাল ইকুয়াল 1 মোল পার কেজি।